তো আমার কাছে যেই কাগজগুলো আছে সেখানে এত সুন্দরভাবে বিধৃত আছে যে তারা প্ল্যানটা কিভাবে করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত কিছুর পরেও গভর্নমেন্ট কেন এগুলো হলো না, সেটা কিন্তু আলাদা বিবেচনা। মাথায় রাখবেন যে প্ল্যান জানার পরেও, এই জানার পরেও এগুলোর ম্যানেজমেন্ট বা কেউ যদি ধরেন বিট্রেও করে লাস্ট মোমেন্টে, সরকার কিন্তু সব গুছিয়েছিল, বিট্রে করলো কে? সেনাবাহিনীর কতিপয় বিপদগামী অফিসার। আমি পুরো সেনাবাহিনীকে দায়ী করব না, পুরো সেনাবাহিনী এখানে থাকার প্রশ্নও আসে না। ধরা যাক আপনি রাস্তার ভিতরে ট্যাঙ্ক নিয়ে পাঠালেন 3-4টাকে, যে এই অমুক গেটটা পাহারা দেওয়ার জন্য। ওই লোক করলো কি, আস্তে করে ট্যাঙ্কটা সরা লোকজনকে ঢুকতে দিল। এগুলো হিউজ পরিমাণ টাকা। আমি আবারও বলছি, প্রায় 15-20 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট এই পুরো প্রক্রিয়াটাতে। বুঝেছি। ইউনুস, আপনারা কি এটা জানেন যে ইউনুসের ফ্রান্সে প্রায় $2.5 বিলিয়ন ব্যবসা আছে? এখন আপনি আমাকে বলেন তো, যে পৃথিবীর 179টা দেশে গ্রামীণ ব্যাংকের মডেল আছে। এই গ্রামীণ ব্যাংকের যে মডেল, এটা তো রেজিস্টার্ড ট্রেডমার্ক। এই টাকাটা পাবে গ্রামীণ ব্যাংক, এই টাকাটার পার্সেন্টেজ ইউনুস পায় কেন? আমার মাথায় আসে না, আমার মাথায় ঢুকতেছে না। উনি বলছে আমরা কি ওনার কথা বিশ্বাস করবো না? একজন নোবেল লরিয়েট, আপনি কি বলেন? উনি বলছেন ওনার কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থ কড়ি নেই, উনি কিসের ট্যাক্স দিবেন? সেটা একটা দেশের মানুষও সেটা বিশ্বাস করেছে, সবাই জানে। সবাই জানে যে ওনার কাছে আসলে ওনাকে দেখতেও সেরকমই মনে হয়, উনি যেভাবে চাল চলে ওনার, এবং দেশীয় ওনার গ্রামীণ চেকের কোটি পাঞ্জাবি। উম, ও, আমার আচ্ছা মাথায় আচ্ছা, আসে না, এইটা আমি এটা একটা বুঝতেছি না। এটা একটা এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা এটা খুব ইন্টারেস্টিং জি, ব্যাপার। আপনারা ওনাকে জি, সবসময় দেখেন না যে উনি গ্রামীণ ব্যাংকের কোটি পরে? জি, 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 তার অবশ্যই। জীবনে কিন্তু কত আড়ম্বর নাই, হ্যাঁ, একটা কেস গ্রামীণ পরে ঘোরে। চেক, হ্যাঁ, গ্রামীণ একটা কথা চেক। মাথায় রাখবেন, একটা কথা আমি আপনাদেরকে একটু বলি, এটা একটু বুঝতে সুবিধা হবে। তাকে তো সাইকোপ্যাথ বলেছি, যদিও হাসানকে বলেছে তাকে এত আপগ্রেড করাটা ঠিক হবে না, আসলে তাকে চোর বলাটাই যুক্তিযুক্ত। ক্লেপ্টোম্যানিয়াক বলে একটা শব্দের সাথে আপনি পরিচিত আছেন? ক্লেপ্টোম্যানিয়াক। জি, ক্লেপ্টোম্যানিয়াকের ব্যাপারটা যেটা হচ্ছে, সাধারণ দর্শকের জন্য বলি, যে একটা মানুষের সমস্ত কিছু আছে কিন্তু কোনো একটা জায়গাতে গেলে তার কিছু টেন্ডেন্সি নাই। হচ্ছে ওইটা নিয়ে আসা, চুরি করা। এটা তার অভ্যাস বা এক ধরনের রোগ। যদিও বড় লোকের ক্ষেত্রে এই রোগের কথা বলা হয়, গরিব কেউ করলে আচ্ছা, তাকে আচ্ছা, 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 গণধোলাই আচ্ছা। দেওয়া হয়, চোর বলে, চোর হ্যাঁ। করে ধরা বলে, হ্যাঁ। একটা মানুষের জীবনে ইউনুসের যত টাকা আছে, জি, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষের তত টাকা আছে। ঠিক আছে, বাংলাদেশে এখন পর্যন্ত ধনী হয়েছে, মানে আমার কাছে ডকুমেন্টস তাই সাজেস্ট করে। ওর কিন্তু এই টাকাটা সে কোনোদিনই ভোগ করে যেতে পারবে না। প্রথম স্ত্রীকে ব্যাপকভাবে মারধর, তারপরে তার প্রথম স্ত্রী বলেছিল যে ও একটা মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। এমন, তার মেয়েটা আপনি জানেন যে মনিকা ইউনুস, এরা কিন্তু সবাই এত টাকা ভোগ করে যেতে পারবে না। কিন্তু কিছু মানুষের রোগ আছে, যে আমি টাকা কামাবো, ভোগ করতে পারি আর না পারি। যেহেতু সে একটা দেশকে দখল করে ফেলেছে তার সন্ত্রাসীর মাধ্যমে, ফলে তার কিন্তু এই মেন্টাল গড়ন পঠন, এগুলো বিশ্লেষণের দরকার আছে। ভবিষ্যতে হয়তোবা আমি করব বা কেউ করবে, এগুলো ভবিষ্যতে তো আর সে মুক্তি পাবে না। ইতিহাস তাকে কোনোদিন মুক্তি দিবে না, দেশকে সে যে অবস্থায় নিয়েছে। আচ্ছা, আমরা প্রসঙ্গটাতে যদি এই প্রসঙ্গ থেকে আমরা জাম্প করে যদি আরাকান আর্মি এখন যা যা চলছে এই জায়গাটাতে আমরা আসি। প্রথম ব্যাপার হচ্ছে আরাকান আর্মি কারা? আরাকান আর্মি বুদ্ধিস্ট বুদ্ধিস্ট বেসড একটা রেভলিউশনারি সংগঠন। এরা যে জান্তা গভর্নমেন্ট আছে তাদেরকে মানে না, তাদের আইডিওলজি মানে না। তারা মনে করে এই রাখাইন স্টেটটা তাদের, এটা তাদের চাই। মাথায় রাখতে হবে যে এই রাখাইন স্টেটের বা এই পুরো জায়গাটাতে আরেকটা গ্রুপের আপনার স্টেক আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গাদেরকে তো আরাকান আর্মি এখানে মনে করে যে তারা হচ্ছে বাংলাদেশি, তাদের এই অঞ্চল তাদের কখনোই ছিল না। ফলে এরা এটা দখলে গেছে অলরেডি। তাদের 7,000-8,000 মনে হয় সৈনিক টনিক আছে, আমি জানি না এক্স্যাক্টলি সংখ্যাটা কত। মুশকিল হচ্ছে বাংলাদেশের সাথে 40,000, ব্যাপারটা কি। 40,000, 40,000। 40,000 না, 40,000, হুম, 40,000 দিয়ে তারা এটা দখল করেছে। হয়তোবা তারা স্বায়ত্তশাসন চাবে। মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিল, যে এই অঞ্চলটা প্লাস হচ্ছে মণিপুর, মিজোরাম, এরকম একটা 3টা অঞ্চল মিলে একটা খ্রিস্টান স্টেট করতে চায়, একটা রাষ্ট্র বানাতে চায়। এটা পত্রপত্রিকায় দেখেছি। হুম। আপনি অবাক হবেন না যে আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে তারা স্বাধীনতা ঘোষণা করে ফেললে, একটা বুদ্ধিস্ট রাষ্ট্র ঘোষণা করে ফেললে। কারণ এই জায়গাতে কিন্তু
প্রবলভাবে গ্যাস, তারপরে তেল, এগুলোর ব্যাপার বা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা কিন্তু অনেকটা চায়নার দখলে বা চায়নার একটা নিয়ন্ত্রণে আছে। ফলে এই জায়গাতে যে শুধুমাত্র মায়ানমারের অধ্যুষিত ব্যাপার তাও না, তারা এই মংডু, তারপরে হচ্ছে যে আরো যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ছেড়ে এই আর্মির একটা বড় ধরনের হামলা আমাদের এই রোহিঙ্গাদের প্রতিও হতে পারে। আমার কাছে একটা তথ্য আছে বা একটা আলোচনার জায়গা এখানে আমি দেখেছি, একজন আলোচনা করছিলেন যে রোহিঙ্গাদেরকেও এখানে বাংলাদেশ সেনাবাহিনী আরসাকে, আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী খুব সম্ভবত আরসাকে ফান্ডিং করে, এটা তো আর এখন লুকানো কোনো বিষয় না। অর্থাৎ এদেরকে টাকা পয়সা দিয়ে যাতে এরা জান্তা বাহিনীর এগেনস্টে ফাইট করতে পারে, বাংলাদেশের এখনকার সেনাবাহিনী কিন্তু এদেরকে ফান্ডিং করে। ফলে এই আরসা এবং এই আরাকান আর্মি, এদের ভেতর একটা যুদ্ধ অবশ্যম্ভাবী, যার ফলে বাংলাদেশ অঞ্চলেও এরা এন্ট্রি নিতে পারে। এখন একদম। বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বিজিবি, তাদের যে সামর্থ্য, সেটা ধরেন ভারতের যে নাইট গার্ড আছে, যারা বিভিন্ন অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট দেখাশোনা করে, নাইট ওয়াচম্যান, এদের সাথে টেকার মতো শক্তি আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। মানে আমার অভিজ্ঞতা বলে, যাকে এগুলা বললে অনেকে আমাকে বলে ভাই এগুলা কেন বলেন, এগুলা না বলা না ঠিক না, না, ঠিক যাকে আছে। এগুলা বলবো না। হ্যাঁ, তবে বাংলাদেশ আর্মির না বলাই ভালো। সক্ষমতা, কারণ গত 54 বছরে বাংলাদেশ আর্মি কোনো যুদ্ধ করেছে? না না, যুদ্ধ করে নাই। শান্তি মিশনে গিয়েছেন, সেখানে যুদ্ধ করেছেন, এবং বাংলাদেশের সাথে আর কোনো যুদ্ধ হবে না সেটাও আমরা সবাই জানি, দেখতে পাচ্ছি রাইট, সেটা। তবে উস্কানি দেয়া হচ্ছে ভারতকে, যে যুদ্ধ করো যুদ্ধ করো, রাইট। এরকম একটা আমার মনে আসলে একটু হচ্ছে। এই মাঝে মধ্যে আমার নিজেরই একটু খারাপ লাগতে থাকে, কারণ আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রো আর্মি একজন মানুষ, প্রো সেনাবাহিনী। কিন্তু আজকের এই সেনাবাহিনীর এই বিট্রিয়াল আমি কোনোভাবে নিতে পারিনি, এবং এটা নেওয়ার মতো না। ফলে আমাকে হয়তোবা তীব্র সমালোচনা করতে হয়। হোয়াট এভার ইট ইজ, যে এই অঞ্চলটাতে আপনার এখন ইউনিট টু ওয়াচ, বিকজ একটা আমার কাছে মনে হয় আরাকান আর্মি এবং আরসার একটা ব্যাটল এখানে হতে পারে, যেটাতে বাংলাদেশ গভর্নমেন্টও নানান ভাবে এবং চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলছে এই অঞ্চলটাকে, বাংলাদেশের ওই অঞ্চলটাকে, খাগড়াছড়ি, বান্দরবন উম, সেক্টর। তো আমার মনে উম, হয় যে সামনে আরো বেশ কিছু এ, সিকিউরিটি থ্রেট তবে এবং দেখার বিষয় আছে। তবে আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের বাংলাদেশ আর্মি সচেষ্ট হবে এবং সেই অঞ্চলে কিভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সেটার চেষ্টা করবে। হাসান ভাই, আপনার কাছে আসেন। নিচুম ভাই তো অনেক কথা বললেন, ঠিক আছে, আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করলেন, যে এখানে আরাকান আর্মি, যেহেতু মিয়ানমার অন্য একটি দেশ এবং আমাদের কক্সবাজার অঞ্চলের দিদি বর্ডার খুব কাছাকাছি, সেই বিষয়ে আপনি কিছু যদি যোগ করতে চান করবেন। আর পাশাপাশি আপনি যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট কানাডা শাখার, আপনাদের কি ভূমিকা বর্তমান অবস্থার প্রেক্ষিতে আপনারা নিচ্ছেন, এই সম্পর্কে একটু কিছু বলবেন? ফার্স্ট অল সেকেন্ড রাউন্ডে নিজুম ভাই আমার এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, ওনার কোনো কথা আমি শুনতে পারিনি। সো অবশ্যই উনি ইন্টারেস্টিং কথা বলে, ওনার কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সামহাও আমি মিস করছি, এখনো কন্টিনিউ ওইটা স্ক্রিন নাই, তো আমি কিছু তাই? শুনে নাই। হ্যাঁ। সো আমাদের আসলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মূলত যেটা করতেছি, 5 তারিখের পরে ইউরোপিয়ান এন্টায়ার ইউনাইটেড আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডাতে আমরা আমাদের এখান থেকে আমরা কিছু স্ট্যান্ড নিচ্ছি, যে কিছু কাজ করে যাচ্ছি এই দেশের সরকারের সাথে। আমরা বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা টাইম টু টাইম এই দেশের সরকার, পলিটিক্যাল যে রানিং পার্টি, ওদের সাথে আমাদের সবকিছু আপডেট করা আছে, এবং দেশের মধ্যে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে রাজনীতির নামে, শাসনের নামে যে অরাজকতা করতেছে এবং কিলিং মিশন চালাচ্ছে, এই জিনিসগুলা কানাডা সরকার অবগত আছে। তদ্রূপ অন্যান্য দেশের সরকার অবগত আছে, কারণ আমাদের তো বিদেশ থেকে তো এটাই করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা করতে পারি একটা জিনিস, এই দেশের সরকারের সাথে অ্যালাইজ করে সত্য যেটা, সত্যকে ফুটায় ওঠানোর জন্য দেশে কি হচ্ছে, যেহেতু প্রতিটি সংবাদপত্রে বাংলাদেশে ওরা বল ইয়ে করে রাখছে, স্যাংশন করে রাখছে, কারো কোনো বলার অধিকার নাই, কিছু করার অধিকার নাই। হুম। উনি একজন নোবেল উইনার, কিন্তু বাংলাদেশের সব জায়গায় তালা লাগায় রাখছে উনি। এখন ওনার প্রতি যদি কোনো সময় শ্রদ্ধা ছিল, এখন এর থেকে ঘৃণাটা বেশি বাইরে গেছে। কারণ আমরা তো বিদেশ থেকে আসলে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশের 18 কোটি মানুষ যখন শান্তিতে থাকে না, আমরা বিদেশে আসলে অনেক কষ্ট পাই। কারণ যেহেতু দেশের থেকে দূরে থাকি, ওই জন্য দেশের প্রতি আমাদের ভালোবাসাটা একটু বেশি।
বাংলাদেশে আমি এখন যে প্রেক্ষাপট দেখতেছি, একজনের সামনে একজনকে জবাই করতেছে, কিন্তু বাকি লোকগুলো দেখে দেখে ভিডিও করতেছে এবং দেখে থাকে। আমাদের পক্ষে ওটা সম্ভব হয় না। বাংলাদেশের লোক যে এখন কষ্টে আছে এটা আমরা পারি না। তো যার কারণে আমরা এখানেই ইউনাইটেড থাকার চেষ্টা করতেছি, আমাদের স্পিডকে স্ট্রং রাখার জন্য। কারণ এই অরাজকতা বেশি দিন থাকবে না, এটা আমরা বিলিভ করি, এবং ওদের পতন হবেই হবে। যুগে যুগে দুনিয়ার প্রতিটি দেশের মধ্যে আপনি দেখেন এই ধরনের স্বৈরাচার কখনো টিকে থাকতে পারে না। সেটা কি নির্বাচনের মাধ্যমে হবে বলে মনে করছেন? নির্বাচনের এটা তো মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার। গণতন্ত্রকে আমরা অবশ্যই বিশ্বাস করি, উই বিলিভ অন ডেমোক্রেসি। যদি নির্বাচনের মধ্যে হয়তো ভালো কথা, যদি নির্বাচনে না হয়, ওনারা যদি অন্য কোনো পায়তারা করতে চায়, জনগণ এটার কিন্তু জবাব দেবে। কারণ প্রথমে জনগণ যেভাবে ওনাদের প্রতি বিশ্বাস করছিল, ওনাদের মিথ্যাচারকে যেভাবে অ্যাকসেপ্ট করছিল, এখন কিন্তু 70% লোক এখন ওনাদের সাথে নাই। কারণ লোক বুঝে গেছে আসলে এরা বলছে একটা, করতেছে আর একটা। তো ইনুস সাহেবের যে আসল পরিচয় কিন্তু এটাকে একটি জিনিস ভালো হয়েছে। ইনুস সাহেব যদি মনে করেন এই ঘটনার আগে যদি ওনার বয়স হয়েছে, তো যদি উনি ইন্তেকাল করতো, ন্যাচারাল ডেথ হয়তো, উনি যে মরে যেত, তাহলে কিন্তু ওনার রহস্যটা মানুষ জানতো না। তো মানুষ হয়তো ওনাকে আহ পয়গাম্বর মনে করতো, ইসলামিক অনেক বড় কিছু মনে করতো, হ্যাঁ, ইমানদার মনে করতো। উনি যে আসলে একটা খারাপ লোক, এই পরিচয়টা উনি এই ক্ষমতাটা দখল করিয়ে কিন্তু সর্ব বাংলার কাছে উনি জানিয়ে দিয়ে গেছেন, এবং বাংলাদেশটা মনে রাখবে। 18 কোটির থেকে হয়তো 30 কোটি না হবে না না, একসাথে। আপনি আপনি যেভাবে এগুচ্ছেন আমি একটু সংযোজন করি। সেটা হচ্ছে উনি দেশের এই ক্রান্তি লগ্নে উনি যে কথাটি বলেছেন, এবং ক্রান্তি লগ্নে তাকে ফ্রান্স থেকে আনা হয়েছে এবং রিকোয়েস্ট করা হয়েছে রাষ্ট্র ক্ষমতায় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবার জন্য। সেই ক্ষেত্রে জনগণ তো চেয়েছে তিনি রাষ্ট্র ক্ষমতা বসুন। আপনারা সেইভাবে এটাকে নেগেটিভলি দেখার কি মানে হতে পারে? আসলে ওনাকে কেউ বসায় নাই, ওনাকে কেউ আনে নাই। উনি 2008 সাল থেকে কিন্তু এই মানে চক্রান্তের পিছিয়ে ছিল, যে উনি গ্রামীণ ব্যাংক যেভাবে লুটে পুটে খাইছে এককভাবে, নোবেল দিয়ে যেভাবে নিজেকে হাইলাইট করছে, উনি চাইছে দেশটাকে দখল করে উনি শেষ বয়সে আরেকটা লুটে পাটে খাওয়ার। কারণ ওনার ওই যে কিছুক্ষণ আগে উনি যে ইয়ে ভাই নিজুম ভাই বললো যে সাইকোপ্যাথ, আসলে জন্মের থেকে উনি এইসব করতে করতে ওনার এটা অভ্যাস হয়ে গেছে। যার কারণে উনি মৃত্যুর বয়সে, এই বয়সে 84 ইয়ার্স ওল্ড, এখনো কিন্তু ওনার সততা বলতে ওনার কাছে কিছু নাই। ওনার যে কিভাবে গুম হয়, উনি যে কিভাবে ঘুমায় আচ্ছা, খায়, অসততার আপনি কি দেখলেন? কোনোটাই তো সত্য না। সত্য কোনটা আছে? নিজুম ভাই যে কথাগুলো রেকর্ড এবং কাগজে পড়নায় বলতেছিল, এরকম হাজার হাজার লোক আছে যারা রেকর্ডে পড়নায় বলে দেবে যে টাইম এত টু কিছু টাইম বলার পরে এটা কি প্রশ্ন কত করেন? লক্ষ মিথ্যাচার উনি করছে। আর 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা যারা আসলে স্টোরি পড়ি না বা রেকর্ড দেখি না, আমরা তো নিজের চোখে দেখতেছি। এবং ওকে। রিক্সাওয়ালা, জি। গ্রাম রাস্তাঘাটে যারা এখন রাস্তা পরিষ্কার করে, ওরাও কিন্তু এখন ভালো কথা বলে। আমি কখনো জানতাম না বাংলাদেশের রিক্সাওয়ালারা এত প্রগ্রেসিভ কথা বলে। উনি সবার চোখ খুলে দিচ্ছে। মানুষের পেটে যখন আচ্ছা। খাওয়া থাকে না, এ- শান্তি যখন হ্যাঁ। থাকে না, মানুষ আসলে বাস্তবতাটাকেই খুঁজে নেয়। আর আমরা আসল ওকে। বাস্তবতাটাকে খুঁজে নিচ্ছি এবং জানি উনি কে। উনি আচ্ছা। মরার পরও আগামী আগামী 500 বছর আমরা অবশ্যই মনে রাখবো ওনাকে, ওনার আচ্ছা। কৃতিত্বর কাছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নিজুম ভাই। আপনার কাছে এবার অন্য প্রসঙ্গে আসে। সেটা হচ্ছে আমাদের এই শেষ প্রশ্ন, এটা শেষ, আমরা শেষের দিকে এসে গেছি। সেটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে কি সোশ্যাল মিডিয়া অনেক দূর এগিয়ে যাচ্ছে? আমরা কি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই, কারণ এবং আমরা মেইন সেটা স্ট্রিম মিডিয়াতে তো কিছুই দেখি না, কোনো কিছুই দেখি না। ডেফিনেটলি ডেফিনেটলি এখানে বাতাবি লেবুর ফলন দেখবেন নাকি আপনি বসে বসে? আচ্ছা, একটা জিনিস একটু নিশ্চিত করি যে হাসান ভাই কি এখন আমাকে দেখতে পাচ্ছে? শুনতে পাচ্ছেন হাসান ভাই? আমি ওনার স্ক্রিনও নাই, ওনারও শুনতেছি না, সামহাউ সামথিং রং। এই মুন্না, টেকনিক্যাল সাপোর্ট মুন্না। এটা মুন্না, এখান বলো। থেকে এখন কিছু করার নাই, টেকনিক্যাল মুন্না জিনিসটা আসছে পরে কিন্তু দেখতে এখনো হবে। ইয়ে আসে নাই, নিজুম ভাই আসে নাই। আচ্ছা, সমস্যা নাই। দুর্ভাগ্যজনক আর কি, যদিও। হুম হুম হুম। কিন্তু আমি আমি যে কথাটা বলি আর কি, সেটা হচ্ছে যে ডেফিনেটলি আজকে যেমন ধরেন কারণ আপনি নিজুম ভাইয়ের কথা যদি আপনি না শুনি, তাহলে তো আজকের দিনটাই ভালো যাবে না। এত সুন্দর কথা বলে, আচ্ছা, হ্যাঁ, আরেকদিন এত আরেকদিন
এখন কি বঙ্গবন্ধু হলো এটা আমি তো বুঝতেছি না। আমি কিন্তু মুন্না উনাকে আমার কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, শুনতে মনে পাচ্ছি। হয় ডক্টর হুম। ইউনূসের মতো সকালের নামাজ আমি পড়ি হাসান নাই ভাই, দেখে আপনি আমার একটু কপালটা কষ্ট খারাপ। করে লিভ করেন, লিভ করে আরেকবার একটু আসেন তাহলে আমি না। আমি ঢুকছি আবার। হ্যাঁ, না না হ্যাঁ, আপনি না, হাসান ভাইকে নিজুম ভাই ঠিক বলতেছি। আছেন। হাসান আচ্ছা, ভাই, নিজুম হাসান ভাই ভাই, আসলে, হাসান ভাই নিজুম লিভ ভাই করেন। আসলে হাসান ভাই পরে ওকে। আবার একটু লিভ করে কানেক্ট হয়ে নিজুম ভাই আসুক। প্রিয় দর্শক, আমরা আমাদের দুজন অতিথির সাথে কথা বলছিলাম দেশের নানাবিধ সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং বাংলাদেশের বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতি, নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। আমাদের সাথে অনেক দর্শক আজকে যুক্ত হয়েছেন। মুন্না, আমরা সবার কমেন্টস গুলো দেখাতে চেষ্টা করব। যারা আমাদের সাথে, কেউ ভারত থেকে দেখছেন, কেউ বাংলাদেশ থেকে দেখছেন, কেউ পৃথিবীর অন্যান্য দেশ থেকে দেখছেন। জি নিজুম ভাই, আপনি যেটা বলছিলেন। জি। যেমন আমি আপনার প্রোগ্রামের একটা উদাহরণ দিই। কেমন? জি। এই যে আপনি আজকে আমাকে, হাসান ভাইকে আনলেন, আমাকে আর হাসান ভাইকে বাংলাদেশের কোন মেইন স্ট্রিম মিডিয়া এই মুহূর্তে আনবে? হুম, দুটা না। কারণে আনবে না। একটা হচ্ছে, যদি ধরেন কোনো একটা মিডিয়া যারা চালাচ্ছি হচ্ছে বিএনপি জামাত, তারা অন প্রিন্সিপলে তারা আনবে না, কারণ তারা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের ভার্সনটা তারা শুনবে না। আচ্ছা, আরেকটা মিডিয়া ধরেন তাদের সাহস আছে, কিন্তু তারা চায় আনতে, কিন্তু আনবে না ভয়ে। যদি আমাকে আনলে তাদের অফিসে এসে ভাঙচুর করে। যেমন আমার ফেসবুকের একটা পোস্ট নিয়ে প্রত্যেকটা পত্রিকাতে আলাদাভাবে ফোন দেওয়া হয়েছিল, যে শফিক যে আছে, শফিকুল, যে ধরেন যার কোনো চাল ছিল না, চুলু ছিল না, যাকে কেউ কখনো চিনতই না, সে এখন সাংবাদিক সমাজের অধিপতি সেজে বসে গেছে। সেই লোকটি সবাইকে ফোন করে করে বলছে যাতে আমাকে কোনোভাবে সামনে না আনা হয়। 5ই অগাস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে কয়জন মানুষ কথা বলছেন, অনেকেই বলছেন, তাদের মধ্যে অতি ক্ষুদ্র একজন আমি। তো আমাদেরকে কেন দেখাবে না বা আমাদের কথা কেন বলছে না? কারণ আমাদের ভার্সনটা যদি শোনে, ওদের ভয় হচ্ছে যদি বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে আজকে আপনি আমাকে প্রোগ্রামে নিয়ে আসছেন, যত মানুষ এটা দেখবে, যত মানুষ এটা শেয়ার করবে, ওই টিভি অত মানুষ দেখবে না। আচ্ছা এটা আচ্ছা। শুধু নিজুম মজুমদার এসছে বলে না। না, এটা যদি আপনি অন্য কাউকে আনতেন, যে ও ভিন্ন কিছু শুনতে চায়। মানুষের একটা কমন টেন্ডেন্সি কি জানেন ইসমাইল ভাই? সেটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। অর্থাৎ যে ক্ষমতায় থাকে, তাকে কোনো এক কারণে মানুষ তার পাল্টা বক্তব্যটা শুনতে চায়। আর এখনকার পরিস্থিতি তো আরো ভিন্ন, যে আওয়ামী লীগের ব্যক্তিরা কি বলছে, তাদের কথা আমি শুনতে চাই, তাদের ভার্সনটাও শুনতে চাই। ফলে আমি মনে করি যে এই যে আপনাদের যে অল্টারনেটিভ মিডিয়া, অর্থাৎ ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, এগুলো এখন এই কারণে এত জনপ্রিয় হয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু আমি একটু যুক্ত করি আর একটু কিছু বিষয়, যেমন ভিন্ন মতাবলম্বী যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন, অথবা অন্য ধর্মের যারা রয়েছেন, অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে, অথবা দেশে অন্য কোনো সন্ত্রাস নৈরাজ্য যেগুলো হচ্ছে, সেগুলো মেইন স্ট্রিম মিডিয়া আসছে না, যেগুলো আসা উচিত আর কি। সেই জন্য বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কিনা সাধারণ মানুষ, আমি সেটা একটু জানতে স্বাভাবিক, চাই আর কারণ কি। কারণ সত্য তথ্যগুলো আসছে না। এই যে আচ্ছা। এই যে আমি আপনাকে বলি, একটা ভদ্র মহিলা নামাজ পড়ছিল, ছেলের নাম ওয়াহিদুজ্জামান অমিত, তাকে খুঁজতে এসে হুম, মায়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে। মনিরানী কর্মকার, আপনার পূর্বধলা ইউনিয়নের, আপনার ময়মনসিংহের, সে ছিল মহিলা সমিতির চেয়ারম্যান বা সাবেক চেয়ারম্যান। উনাকে খুঁজতে এসে উনার মার আঙ্গুলগুলো কেটে দিয়েছে। বাচ্চা, দুইটা নাবালক বাচ্চাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। রায়হান এবং মাসুদ রানা, আপনার চাঁপাই নবাবগঞ্জে জয় বাংলা লিখেছে আপনার দেয়ালের মধ্যে। মাসুদ রানা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি, নাচলের, রাজশাহীর নাচলের আওয়ামী লীগের কর্মী। ধরেই দুজনকে মেরে ফেলেছে বাজারের মধ্যে গণপিটুনি দিয়ে। মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তার মেয়েকে নিয়ে ফুল দিতে এসছে সাভার স্মৃতিসৌধে, গ্রেফতার করেছে। কি কাহিনী? পরে দেখা গেল তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা কিছু ছিল না। নতুন করে 5ই অগস্টের পরে যে অনেকগুলো মার্ডার মামলা হয়েছে, একটাতে ঢুকিয়ে দিয়েছে ওই অজ্ঞাতনামা ক্যাটাগরিতে। মেয়েকে মুক্তি দিয়ে দিয়েছে, কিন্তু বাবাকে একটা মামলাতে ফাঁসিয়ে দিয়েছে। নাটোরের সেবায়েত, হ্যাঁ, তরুণ দাস, 23 বছর ধরে সে নাটোরের মহাশ্মশান, এই জায়গাতে মন্দিরে সে সেবায়েত, আজকে তাকে মেরে ফেলেছে। ঠিক আছে? জি আপনার জি জি। উফ। পাবনার 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 মতিলাল চর মনে হবে, মতিলালপুর সদরের এক ভদ্রলোক, তিনি ইউপি চেয়ারম্যান, তিনি জয় বাংলা গানটা আপনার ছেড়েছেন
এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তো এইসব খবরগুলো কি আপনি মিডিয়াতে দেখেছেন? আর দেখলেও না না এটা ডিস্টর্ট ভার্সন দেখেছেন। তো এটা সত্য তো মানুষ জানতে পারছে না, তাই না? অনেক তো চমৎকার সামাজিক চমৎকার আপনার যোগাযোগ কাছে মাধ্যম কেন জনপ্রিয় হচ্ছে? জি। এইসব কারণে মেইন স্ট্রিম মিডিয়া যেহেতু আসছে না, হুম, সেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর মানুষ নির্ভর করতেছে এখন। জি। যাই হোক, নিশি মজুমদার সাহেব, আপনাকে আমরা পেয়েছি। আপনি সুদূর ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক কথা বলেছেন, অনেক তথ্য উপস্থাপন করেছেন। হাসান ভাই সম্ভবত যুক্ত হতে পারছেন না, আপনাকে ধন্যবাদ জানিয়ে, এবং দর্শক মন্ডলী যারা রয়েছেন, অনেক অনেক কয়েন্টস কিন্তু এসছে, শত শত হাজার হাজার। নিজুম ভাই, আমরা কিন্তু স্ক্রিনে শো করেছি অনেকদিন পর কি আহ, আহ, অনেক 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 ধৈর্য। নিজুম ভাই সত্য কথা বলেছেন। কিছু আমার মনে হয় এরকম কিছু কিছু কমেন্ট নিতে পারেন, 4-5টা কমেন্টের অ্যান্সার দেওয়া উচিত। বেচারারা দেখে এত কষ্ট করে, ওনাদের কথার জবাব দেওয়া উম, উচিত। মুন্না, কিছু কমেন্টস যদি একটু নিজুম ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথার উত্তর দেওয়া যায়, যদি একটু যদি শো করতে পারো। জয় সাহা, তিনি বলেছেন নিঝুম মজুমদার সত্যি কথা বলেছেন। নাজিম উদ্দিন, তিনি লিখেন এরকম হাজারো দলিল আপার জন্য অপেক্ষা করছে। যে যে যাই বলি, কেউ কিন্তু পালায় চলে যায়নি, ফ্যাসিস্টরা পালায় না। তখনকার বিরোধ দলের সবাই দেশে থেকে সাহসিকতার সহিত আনি লড়াই চালিয়ে গেছে। কি নেক্সট, কি ফ্যাসিস্টরা কি না, কি? ফ্যাসিস্টরা পালায় যায় না। কি হুম, তাহলে কি হচ্ছে? তখনকার বিরোধী দলের সবাই দেশে থেকে সাহসিকতার পরিচয়, মানে আপনারা পালিয়ে গেছেন। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, ওনার কথা বলেছেন আর কি, উনি শেখ পালিয়ে হাসিনা গেছেন। তো বারবারই একটা কথা বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্লেনে চড়ে কোনো মানুষ পালাতে পারে? বাংলাদেশ বিমান বাহিনীর অফিসাররা, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অফিসাররা তাকে বিমান বাহিনীর করে একটা নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন জঙ্গি হামলার প্রেক্ষিতে। যেহেতু বাংলাদেশ একটা দখলদার বাহিনীর আন্ডারে আছে, বাংলাদেশ এখন পরাধীন, জি ফলে জি। বাংলাদেশের যে ভ্যালিড প্রধানমন্ত্রী তাকে একটা নিরাপদ জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু পালিয়ে যাননি। তাকে আচ্ছা। তাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, মাথায় রাখতে হবে তিনি নিজে যান নাই, আইন জি শৃঙ্খলা বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। সিম্পল। জি, আচ্ছা। আচ্ছা, রাফি হোসেন লিখেছেন ইসমাইল ভাই, আগামীকাল থেকে দৈনিক আমার দেশ পত্রিকা বেরোচ্ছে প্রায় 11 বছর পর। আপনার কি প্রত্যাশা থাকছে? আমার না, আমাদের মজুমদার ভাই যদি বলেন একটু। এরকম একটা রাজাকারের পত্রিকার কাছ থেকে, এরকম একটা মানে বিএনপির মুখপাত্রের কাছ থেকে আপনি কি প্রত্যাশা থাকবে বলেন তো ভাই? এটা একটা আচ্ছা। মানে সবাই জানে যে আমার দেশ হচ্ছে একটা বিএনপি জামাতের পত্রিকা। পুরোটা পত্রিকা জুড়ে ভারতের বিরুদ্ধে বলবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, বাংলাদেশের বিরুদ্ধে জি। বলবে, আর পাকিস্তান বন্দনা করবে। এই তো এই পত্রিকা, আচ্ছা। এইসব পত্রিকা কোনোদিন এক পক্ষের জন্য জনপ্রিয় হবে, অন্যদের জন্য এগুলো আসলে কোনো পত্রিকাই না। আচ্ছা, এই ইয়েতুল লিখেছেন ৭১-৭৫-এর মতোই জয় বাংলা বলায় মরতে হচ্ছে। এর মুক্তি কবে? নিজুম ভাই, আপনাকে বলেছে। কোনটা কিসের মুক্তি? মানে জয় বাংলা ৭১ আর ৭৫-এর মতোই জয় বাংলা বলায় মরতে হচ্ছে, এর মুক্তি কবে নিজুম ভাই? আম, আমি যেটা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন এবং যারা সমর্থকরা আছেন, আপনারা মানসিকভাবে একটু প্রস্তুতি রাখেন, এমন ভাবে প্রস্তুতি রাখেন, এমন ভাবে নিজেদেরকে তৈরি করুন যাতে ডাক দেওয়ার সাথে সাথে নামতে পারেন রাস্তায়। আমার মনে হয় ভালো কিছু আসছে, আমার মনে হয় আনন্দের কিছু আসছে। আপনারা নিজেদেরকে ওইভাবে প্রস্তুতি রাখুন, সময় খুব নিকটে এসছে বলে আমার ব্যক্তিগত হুম। অভিমত। আহ এই দখলদার বাহিনী এভাবে থাকতে পারবে না, এটা হচ্ছে আমার আচ্ছা, অভিমত। আপনার অভিমত ধন্যবাদ আপনাকে। বকুল ইসলাম লিখেছেন ইসমাইল ভাই, রাতে দেশ গ্রামের সন্ধ্যার পর ডাকাতের উৎপাত বেশি। নিজুম ভাই কিছু বলবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, বাসে ডাকাতি, বাড়িতে ডাকাতি, গাড়িতে ডাকাতি, এই ব্যাপারে আপনার একটু মতামত প্লিজ। বাংলাদেশে তো ধরেন আইন বলতে এখন আর কিছু নাই। আপনি গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে কিভাবে শুধুমাত্র শুধুমাত্র জয় বাংলা বলেছে বলে না, কি একটা গান ছেড়েছে ভদ্র মহিলা রমনা পার্কের ওখানে, তাকে ধরে সবাই মারছে মহিলাকে, নাক টাক ফাটিয়ে, কি বাজে অবস্থা। তারপরে ডাকাতি করছে, ঘরে ঘরে গিয়ে আপনার আর্মির ক্যাপ্টেন সে পর্যন্ত ডাকাতি করেছে। এই যে মামলাগুলো হচ্ছে, এই যে শত শত মামলা, এগুলো কিন্তু বাণিজ্য। আপনি জানেন যে সেনাবাহিনী এই যে ওয়াকার, ওয়াকার কত টাকা পেয়েছে এখানে ভাগ? না, সেটা আমরা ওয়াকার জানি। এখানে অনেক টাকা পেয়েছে, হ্যাঁ। এই এই ওয়াকার এখানে অনেক টাকা ভাগ পেয়েছে। সেনাবাহিনী তো এখন রীতিমতো সেনাবাহিনীর একটা অংশ। একটু আগে আমি আপনাকে বলি,
একটা মজার গল্প বলি, এটা মনে হয় বলা প্রয়োজন। কিছুক্ষণ আগে আমি ক্যাপ্টেন তানভীর নামে এক ছেলেকে চেইস করলাম। সে বিয়ে করতে যাচ্ছে, তার ফোন নাম্বার আমার কাছে আছে। আমি তার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমার মনে হয় বলা প্রয়োজন। একটু ফোন দাঁড়ান, আমি নাম্বার বলি। ফোন নাম্বার বলা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। একটু 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 বলি আমি আপনাকে, একটু শুনেন না, জিনিসটা একটু জানা প্রয়োজন। জি। এই ক্যাপ্টেন তানভীর, যার ফোন নাম্বার হচ্ছে 01753405956, এই ছেলেটি একেবারে গুড়া গুড়া সেনাবাহিনী, অর্থাৎ 2 দিন আগে সেনাবাহিনীতে ঢুকেছে। এই গুড়া আপনার বরিশালে যখন 5ই অগাস্টে, সে ছিল সম্ভবত বরিশালে জামাত ইসলামের একটা প্রোগ্রামে। এই ছেলে করলো কি, 5ই অগস্টের পরে সে মিষ্টি বিলালো। আমি আমি এটাও নট শিওর এই ছেলে আরবিতে ঢুকলো কিভাবে। সাইজ 5 ফুট 2 ইঞ্চির উপরে হওয়ার কথা না, একদম ছোটখাটো একটা ছেলে। এ বিয়ে করতে যাচ্ছে, এ এখন ক্যাপ্টেন। একে আমি জিজ্ঞেস করেছি যে আপনি এই ভিডিওটা আপনার কিনা। আমি তাকে টেক্সট করে জিজ্ঞেস করলাম যে এই ভিডিও আপনার কিনা। সে বলছে যে নো কমেন্টস। আমি বললাম যে আচ্ছা, খুব ভালো কথা, নো কমেন্টস মানে তার মানে এটা আপনি। বলে এতে করে কি কোনো সমস্যা হবে? সমস্যা মানে এতে করে কি আমার আমার কোনো ওয়ারি হওয়ার কিছু আছে? আমি বললাম যে ওয়ারি হওয়ার কিছু আছে কি না আছে সেটা তো আপনার উপরে। তবে আপনি এই আর্মির পোশাক পরে চাকুরিরত অবস্থাতে, আপনি ক্যাপ্টেন তানভীর, সরি ক্যাপ্টেন আদনান, আপনার ফোন নাম্বার এইটা যেটা আমি বলেছি, আপনি চাকুরিরত অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আর্মি সরিয়ে নিচ্ছে, আপনি সেটি মিষ্টিকে সেলিব্রেট করছেন। আপনার কি মনে হয় এটা আপনার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে? সে আর কোনো অ্যান্সার করেনি। তবে এই ছেলেকে এই ছেলেকে কি শাস্তির আওতায় আনা উচিত না? বাংলাদেশ সেনাবাহিনী সেটা করবে যে তুমি সেনাবাহিনীর হ্যাঁ, একটা অফিসার হয়ে মিষ্টি খাওয়ালা কেন? তোমার তো এটা চাকরির মধ্যে পড়ে না। সুতরাং সেনাবাহিনী এই ব্যবস্থাটা নিচ্ছে না, তার মানে সেনাবাহিনী নিজেও এটার একটা পার্ট হয়ে গেছে, মানে যারা নিচ্ছে না যে ওয়াকার। তো এই ছেলেটিকে নিশ্চয়ই একদিন না একদিন শাস্তির আওতায় আনতে হবে। এই কারণেই আমি সেনাবাহিনীর সমালোচনা করি এবং বলি। এই হচ্ছে ঘটনা। সেটা আপনার সাথে মিলিয়ে আমিও একটু বলি। 5ই আগস্টের পরে কিন্তু বা 5ই আগস্টের সময় আমরা দেখেছি সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনীও ছবি দিয়ে নাচানাচি করেছে, যেটা সেনাবাহিনীর সদস্যদের উচিত হয়নি। ভাস্কর্য ভাঙার কাজেও সেনাবাহিনী কাজে লেগেছে, দেখা গেছে তাদেরকে এগিয়ে আসতে। ছবি ভাঙতেও দেখা গেছে দেয়াল থেকে ছবি টাঙানো ছবি নিচে ফেলে পালাচ্ছে সেনাবাহিনী। সেখানে সেটা অনেকে মনে করছেন সেনাবাহিনীর এই কাজগুলো করা উচিত হয়নি 5ই আগস্টের সময়। আচ্ছা, আপনার সাথে একটু যোগ না দিয়ে একটা প্রশ্ন কি আমরা ধরতে পারি একটু নিঝুম ভাইকে? অসংখ্য মুন্না একটু যদি বলো, 5ই আগস্ট আহ, তো হুট করেই চলে যেতে বাধ্য হয়েছেন, ব্যাংক খালি হয়নি, 5 তারিখের পর ব্যাংক লুটপাট। মুন্না একটু তুমি প্রশ্ন দেখাও না কিছু। প্রসেনজিৎ সরকার, আওয়ামী লীগ কি তার ভুল ত্রুটি সংশোধন করে স্বরূপে ফিরে আসতে পারবে বলে আপনি কি মনে করেন? জি, প্রসেনজিৎ সরকার লিখেছেন, আওয়ামী লীগ কি তার ভুল ত্রুটি সংশোধন করে স্বরূপে ফিরে আসতে পারবে বলে আপনি মনে করেন? প্রশ্নটা কি আমার প্রতি? আপনার প্রতি। আচ্ছা, বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তার ভুল ত্রুটি তো ডেফিনেটলি থাকবে। এই ভুল ত্রুটি না থাকলেই বরঞ্চ বিস্ময়কর একটা ব্যাপার হতো। আমি নিশ্চিত যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাষ্ট্র পরিচালনাতে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, বা কিছু করণীয় ছিল যেটা আরো করার আছে, সেগুলো সবকিছুই আমার কাছে মনে হয় রেকটিফাই করছে, তারা ভাবছে। এবং হয়তোবা ভবিষ্যতে আরো অনেক বড় বড় সিদ্ধান্ত আপনারা দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিতভাবে তাকে নানানভাবে প্রশ্ন করছে, নিজেই নিজেকে প্রশ্ন করছে, নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছে এবং সেগুলোর উত্তর খুঁজছে। এবং আমি নিশ্চিত যে এই দলটি আরো পরিপূর্ণ, আরো স্বয়ংসম্পূর্ণ এবং আরো বেশি ম্যাচিউরড আকারে বাংলাদেশের জনগণের সামনে নিজেদেরকে পেশ করবে বলে এটা আমার বিশ্বাস। এবং আমি এই ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। আচ্ছা, মুন্না আরেকটা নিঝুম ভাই, তিতাস রায় তিনি লিখেছেন, নিঝুম ভাই আপনি কি মনে করেন না ইউনূসের পর ডিপ স্টেটের আরো প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেমনটা তৃতীয় মাত্রা জিল্লুর রহমান? আমি জানি না এটা কেন বলেছেন, একটু যদি বলেন আপনি। দেখেছেন? আমি কি আবার পড়বো না পড়েছেন? ঘটনাটা যেটা হলো যে জিল্লুর রহমান, তারপরে তাসনিম খলিল, এরা হচ্ছে আসলে সিআই এর ফুড সোলজার। এদেরকে নিয়ে না, এরা বেসিক্যালি রাষ্ট্র ক্ষমতা
এদের উপরে এদেরকে আসলে সুনির্দিষ্ট কিছু টাকা দেওয়া হয়েছে, তারা ওই টাকাটা পেয়েছে, ওই ডলার, জাস্ট পেট্রো ডলার বাপের ডলার, ওই ডলার অনুযায়ী, যেমন ধরেন ওরা একটা সিজিএস মনে হয় একটা কি একটা যেন সেন্টার ফর গভর্নমেন্ট এন্ড সামথিং এটা করেছে জিল্লুর, ওইখান থেকে সে ফান্ড জি পেতো। মাসে যদি 5 লাখ টাকা 10 লাখ টাকা পায়, খারাপ কি? এগুলোর উপরে সরকার সমালোচনা করতে হবে। তাসলিম খলিলের নেত্র নিউজ আছে, এগুলো আসলে ডিপ স্টেটের ব্যাপারগুলো। যেমন ধরেন আপনি হোসেন জিল্লুরকে বলতে পারেন, জি হোসেন জিল্লুর ওয়াজ অ্যানাদার চয়েস। যদি ইউনুসকে না আনতে পারতো, তাহলে জি হোসেন জিল্লুরকে আপনি দেখতে পেতেন। এরকম অনেকগুলো প্লেয়ার আছে আমেরিকার, এই প্লেয়ার আচ্ছা গুলোকে আমেরিকা নানান ভাবে তৈরি করে রেখেছে। আমেরিকার প্লেয়াররা কিরকম, এটা সমাজের প্রত্যেকটা জায়গাতে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি জি আমাদের যে ব্যান্ড মিউজিক বলেন, যেমন ফারুকি, জি ফারুকি সিআই এর প্রোডাক্ট, ফারুকি কমপ্লিটলি সিআই এর প্রোডাক্ট। এবং এই যে তাকে কিছু করতে পারলো না, এই যে সবাই তাকে এত রকমের সমালোচনা করেও সেই পদে এসছে, ফারুকিকে একটা দীর্ঘ সময় তৈরি করেছে। আপনার তিশা তার ওয়াইফকে, কোনো কথা নাই বার্তা নাই, সাউথ আফ্রিকা না, সাউথ কোরিয়ার সে অ্যাম্বাসেডর কি কারণে হবে? কি অভিনয় করেছে এই তিশা? না সে কি সুতরাং অ্যাম্বাসাডর এদের যে হয়েছে লিঙ্ক, নাকি? আপনার গুডউইল অ্যাম্বাসেডর খুব সম্ভবত। ও গুডউইল তো অ্যাম্বাসাডর, এইভাবে আচ্ছা। এইসব ছোট ছোট ছোট, যেমন আপনার ধরেন ব্যান্ড মিউজিশিয়ানের ভেতরে অনেক ব্যান্ড মিউজিশিয়ান আছে। যেমন আপনার আমি বলতে পারি ইরেশ জাকের, জি ইরেশ জাকের তো আর ব্যান্ড মিউজিশিয়ান না, আমি নাম না বলতে পারি ইরেশ অ্যাডফার্ড জাকের। তারপরে অ্যাডফার্ড হচ্ছে আপনার আশফাক আনুপের ওয়াইফ যে আছে এলিটা করিম, এরা এই কদিন আগে আমেরিকাতে গেল। তারপরে হচ্ছে যে রাফা, এই যে অ্যাভয়েড রাফা, তারপরে হচ্ছে নট ওয়ারফেস, এরকম আমি মানে একদম নিশ্চিত ভাবে কিছু মানুষের কথা জানি। এরা প্রত্যেকেই মানে মাথায় রাখবেন যে সিআইএ ল্যাংলি থেকে সিআইএ এর কোনো অফিসার এদেরকে টাকা দেয়নি। এদের টাকাগুলো হয় 4-5 হাত ঘুরে। যেমন ধরা যাক যে তাসলিম খলিলা টাকা পেয়েছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি থেকে। তো ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি একটা এনজিওর মতো, আপনি ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন ওরা পৃথিবীতে একে টাকা দেয়, ওকে টাকা দেয়, ডেমোক্রেসি নিয়ে কাজ করে। তো বাংলাদেশে দেখবেন এরকম অনেকগুলো সংস্থা আছে যাদেরকে টাকা দেয়, যাদেরকে ধরেন টাকা দেয় সিআইএ, সিআইএ আবার আরেকটা গ্রুপকে টাকা দেয়, সেই গ্রুপকে আবার টাকা দেয় হচ্ছে এরা টাকা পায়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা বাংলাদেশে একটা নিউজ পেপার দেখবেন, এটা আসিফ এন্তাজ রবি নামে একটা ছেলে আছে, ও চালায় ব্যানার নিউজ। এই ব্যানার নিউজের অর্থায়ন করে হচ্ছে রেডিও এশিয়া। এই রেডিও এশিয়া হচ্ছে আপনার সিআইএ এর এজেন্ট, বুঝতে পারছেন? এই রেডিও এশিয়া দেখবেন এরকম আরো, যেমন তৌফিক, এই যে যেমন আইআরআই আছে, আইআরআই ইনস্টিটিউট আছে ঢাকাতে, আপনার এই যে ওয়েস্টার্ন হোটেলের পাশে এদের অফিস। এই আইআরআই, এই আমাদের এক ছোট ভাই আছে ব্যারিস্টার তৌফিক, ওই যে র্যাপ গান গায়, দেখবেন যে কোক স্টুডিওর একটা কোক ছেলে আছে, ও স্টুডিওস। ব্যারিস্টার, ও নর্দাম্বিয়া থেকে পাশ করেছে, আমাদের অনেক ছোট ভাই। এই ছেলেটা কিন্তু পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধপন্থী ছিল, খুবই আমার সাথে খুবই ভালো খাতির ছিল, আমাকে খুব রেসপেক্টও করে। একে সিআইএ এর বেশি কিছু মিউজিক ভিডিও করেছে। তো ও তো পুরোপুরি বর্তে গেছে, ছাগল এক নাম্বার, বুঝেও নাই। হুম হুম ও মনে করেছে আরে হুম আমাকে আমার মিউজিক প্রমোট করছে, এই করছে। তো ওকে দিয়ে আবার কথা বলিয়ে নিচ্ছে, হুম বুঝতে হুম পারছেন? হুম। ওকে নিয়ে জি কথা বলিয়ে জি নিচ্ছে। সো এইভাবে কাজ করে। এইভাবে ডিপ স্টেট কিভাবে কাজ করে, আমেরিকার দুই ভাবে কাজ করে। যে রাষ্ট্র ক্ষমতা টেক ওভার করা বা প্রশাসন, এদের একটা লেভেল থাকে। আরেকটা লেভেল হচ্ছে নৃত্যশিল্পী, মিউজিশিয়ান, গান গায়, তারপরে তরুণদের মধ্যে ধরেন ভালো মানে বলে, এই যে মোটিভেশনাল স্পিচ দেয়, এই জি টাইপের। যেমন ধরেন এই যে রাফসান্দা ছোট ভাই, ও জানেও না যে ওর ফান্ডিং কোত্থেকে হয়। সালমান মুক্তাদির, ও জানেও না ওর কোত্থেকে টাকা আসে। মানে মানে ওদের কোনো ধারণাই নাই। এখন ওদেরকে যদি আমি বলি সিআইএর এজেন্ট, এত এইসব চ্যাংড়া ছেলেদেরকে এত বড় করার কিছুই নাই। কিন্তু মাথায় রাখতে হবে যে বিগ ব্রাদার টাকা দেয় 4-5 হাত ঘুরিয়ে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। হোস্টের কথা শুনতে পাচ্ছি না, মিউট হয়ে আছে। বলছি কোনো ফান্ডের সন্ধান এখনো পাইনি, যদি পাওয়া যায় সেটা আপনাকে জানাবো আর কি। আচ্ছা ঠিক আছে, সিআইও যদি যোগাযোগ করে ভালো, তাহলে তো উপরে উঠে গেলাম। আপনাকে একটা প্রশ্ন করি এখন, এক ভাই লিখেছেন শাহবাজ ইউনুস ভাই, ভাই দুই ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের D8 সম্মেলনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, আমরা প্রাউড। আর আরেকটি বিষয়, উনি ওখানে শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন এবং একটা যুদ্ধ দুই দেশ যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন, মানে সরি টরি বলার ব্যাপারে 71 বিষয়ে সেটা বলেছেন। কিন্তু আমাদের
সমন্বয়ক যারা আছেন বা উপদেষ্টাদের মধ্যে কয়েকজন, সেটা হচ্ছে তারা বলছেন তো এই তো এখন আসছে। বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়নি, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, ভারত বিজয়ী হয়েছে। আচ্ছা, শাহবাজ শরীফ কার কাছে ক্ষমা চাইবেন এখন? আপনার কাছে আমার প্রশ্ন আর কি। শাহবাজ শরীফ আপনি কি? শাহবাজ শরীফ কি? আপনি কি কথাটা বুঝতে পেরেছেন? মানে ইউনূস সাহেব আমাদের ডিএড সম্মেলনে গেছেন মিশরে, সেখানে হ্যাঁ, শাহবাজ হ্যাঁ, শরীফের সাথে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো, তারপরে একসাথে কাজ করার সময় এসব নিয়ে আলোচনা হয়েছে, রাইট? এক্স্যাক্টলি আলোচনা আছে, কিন্তু আমাদের সমন্বয়ক এবং তরুণ উপদেষ্টারা বলছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়নি, মানে পুরো পাকিস্তানের পাকিস্তান যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের, ভারত সেখানে বিজয়ী হয়েছে। তাতে এখন অমীমাংসিত বিষয়ে ভারত পাকিস্তান কি সিদ্ধান্ত নেবে? ওদের সাথে তো আমাদের যুদ্ধই হয়নি। আর এই প্রশ্নের আর কি জবাব দেব ভাই? এই দেশটাকে, আচ্ছা, এই দেশের মুক্তিযুদ্ধ, এই দেশের সমস্ত কিছুই ডিস্টর্ট করে ফেলা হয়েছে এখানে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতা পুনর্ভাবে আমরা এই দখলদারের কাছ থেকে আমরা নিজেরা উদ্ধার করতে পারবো, সব প্রশ্নের উত্তর তখন দেওয়া হবে। তখন আচ্ছা, রাষ্ট্রটা কিভাবে ধন্যবাদ। তৈরি হয় দেখবেন, কিভাবে আমরা এই ধন্যবাদ। রাষ্ট্রটাকে আবার পুনর্বার গড়ি। এটা অনেক সময়ের ব্যাপার, একটা লম্বা সময় লাগবে, বাট তখন দেখবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা ধন্যবাদ আপনাকে। আমাদেরকে তো এতদিন আমরা আমরা আমাদেরকে তো এতদিন নানান অভিধায় দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই সময়টাতে এগুলো সব জবাব দেওয়া হবে।